প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের পর্যায় সারণীর দ্বিতীয় লেকচার নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের পর্যায়বৃত্ত ধর্ম। এখন পর্যায়বৃত্ত ধর্ম যদি আমরা বলতে চাই তাহলে কাকে বলতেছি পর্যায়বৃত্ত ধর্ম? আগে এটা বুঝে নেই যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের কিছু কিছু ধর্মের পর্যায়ক্রমে আবর্তিত হয়, মানে পরিবর্তিত হয়, তাদেরকেই বলতেছি আমরা কি পর্যায়বৃত্ত ধর্ম। এরকম অনেক ধর্ম আছে, পারমাণবিক আকার, ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, অধাতব ধর্ম। এগুলো আমাদের প্রত্যেকটা কী করতে হবে? বিস্তারিত পড়তে হবে এবং ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম যেটা পড়বো সেটা হচ্ছে পারমাণবিক আকার নিয়ে। কেন এটা আগে পড়তেছি? কারণ প্রত্যেকটা মৌলের, প্রত্যেকটা পর্যায়বৃত্ত ধর্মের বেসিক কথা কার মধ্যে লুকানো আছে? পারমাণবিক আকার। এটা দিয়ে আমরা সবার ব্যাখ্যা করতে পারবো। তো এই পারমাণবিক আকার পড়ার আগে আমাদের আরেকটা শব্দ পড়তে হবে, সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। ধরো এটা হচ্ছে আমার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস থেকে আমাদের ইলেকট্রন বিন্যাস যদি করি, ইলেকট্রন বিন্যাস করলে এই সর্বশেষ শক্তি স্তরের যে মধ্যবর্তী দূরত্বটা আছে, এই সর্বশেষ শক্তি স্তর নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তর, যে কোনো মৌলের আগে আগে ইলেকট্রন বিন্যাস করবো ডায়াগ্রামের মাধ্যমে, তারপর নিউক্লিয়াস থেকে তার সর্বশেষ শক্তি স্তরের মধ্যবর্তী দূরত্বটাকেই বলবো আমরা পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে সংজ্ঞাটা কি বললাম? পারমাণবিক ব্যাসার্ধ কোনো মৌলের নিউক্লিয়াস হতে সর্বশেষ শক্তি স্তরের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলবো? দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলি। পারমাণবিক ব্যাসার্ধ বলে। কোন একটা বলে নিউক্লিয়াস হতে তার সর্বশেষ শক্তি স্তরের মধ্যবর্তী দূরত্বকেই বলবো আমরা পারমাণবিক ব্যাসার্ধ। তো এই পারমাণবিক ব্যাসার্ধ যার বেশি, ধরো একটা মৌল আছে তার পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে এইটুকু, আবার একটা মৌল আছে তার পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে এতটুকু, ঠিক আছে? আবার একটা মৌল আছে যার পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে কি এতটুকু, ঠিক আছে? তাহলে দেখো তো, যার পারমাণবিক ব্যাসার্ধ বেশি হয় তার আকার কি হয়? বড় হয়। আমরা এটা কি বললাম? এটা নোট করে রাখতে পারি যে যার পারমাণবিক ব্যাসার্ধ বেশি, যার পারমাণবিক ব্যাসার্ধ বেশি তার আকার কি হবে? আকার বড়। আবার যার পারমাণবিক ব্যাসার্ধ কি রে কম, তার আকার কি হবে? ছোট, ঠিক আছে? এই হলো আমাদের পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে পারমাণবিক আকার। এখন কোন দিকে গেলে মৌলগুলোর পারমাণবিক আকার বাড়ে পর্যায় সারণীতে, আর কোন দিকে গেলে পারমাণবিক আকার কমে, সেটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। এটা পর্যায় ভিত্তিক আলোচনা করব, আর এটা আমরা কি করব? গ্রুপ ভিত্তিক আলোচনা করব। কারণ পর্যায় ভিত্তিক কথাটার মানে কি? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে। এখানে আমরা একটা তৃতীয় পর্যায়ের মৌলগুলোর নাম লিখে রাখছি, একটা ভুল করছে আমার টাইপার, এটাকে আমি একটু ঠিক করে নিচ্ছি। দেখো যে তৃতীয় পর্যায়ে কি কি মৌল আছে? তৃতীয় পর্যায়ে আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং কি আর্গন, ঠিক আছে? এই যে তৃতীয় পর্যায়ের মৌলগুলো আছে তাদের যদি আমরা বাম থেকে ডানে যাই একই পর্যায়ের, তাহলে দেখবা প্রত্যেক ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কি হচ্ছে? বাড়তেছে। 13, 14, 15, 16, 17 এবং হচ্ছে কি 18, এগুলো আমরা জানি। অবশ্যই তোমাকে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক সংখ্যা জানতে হবে, ঠিক আছে? তো এই যে বললাম আমরা একই পর্যায়ের বাম থেকে ডানে যাচ্ছি, তাহলে পারমাণবিক সংখ্যা কি হচ্ছে? বাড়তেছে। আর আমরা জানি পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা। আর প্রোটন সংখ্যা, এখন তুমি দেখো এই যদি একটা নিউক্লিয়াস কল্পনা করি, এই নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে কি? প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কারা ঘুরতেছে? ইলেকট্রন, তাই না? এখন এই প্রোটন হচ্ছে কোন চার্জযুক্ত? পজিটিভ, আর ইলেকট্রন হচ্ছে কি? নেগেটিভ। তো সচরাচর ক্ষেত্রে আমরা জানি কি বিপরীতধর্মী চার্জ পরস্পর কি করে? আকর্ষণ করে। তাহলে এই ইলেকট্রনকে প্রোটন কি করে? নিজের দিকে কি করে? আকর্ষণ করে। এখানে একটা কথা বলবো যে কোনো মৌলের নিউক্লিয়াস কর্তৃক সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের
শক্তি স্তরের ইলেকট্রনের আকর্ষণ ধর্মকে আমরা কি বলবো, কার্যকর নিউক্লিয়ার বল বলি। কি করি, কার্যকর নিউক্লিয়ার বল বলে, অথবা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বলে। তার মানে নিউক্লিয়াস কর্তৃক শুধুমাত্র সর্বশেষ শক্তি, মাঝখানেগুলোকে আকর্ষণ করে, মানে ওটাকে আমরা কার্যকর নিউক্লিয়ার বল বলি না, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণটাকে বলতেছি আমরা কার্যকর নিউক্লিয়ার বল। এখন মনে রাখবা, যার প্রোটন সংখ্যা বেশি হয়, প্রোটন বেশি হলে আকর্ষণটা কি হয়, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের মধ্যে আকর্ষণটা কি বাড়ে, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের মধ্যে আকর্ষণটা কি হয়, বাড়ে। তাহলে আমরা যদি দেখি একই মৌলের বাম থেকে যখন ডানে যাচ্ছে পারমাণবিক সংখ্যা বাড়তেছে, আর আমরা জানি পারমাণবিক সংখ্যা বাড়া মানে কি, প্রোটন সংখ্যা বাড়া। এই পারমাণবিক সংখ্যা বাড়ার কারণে প্রোটন সংখ্যা বাড়তেছে, ফলে এই নিউক্লিয়াস কর্তৃক বা প্রোটন কর্তৃক সর্বশেষ ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কি হয়, বাড়ে যায়। তখন স্বাভাবিক দৃষ্টি থেকেই এই যে কক্ষপথটা আছে না, এই কক্ষপথটা কিছুটা সংকুচিত হয়ে নিউক্লিয়াসের কাছে চলে আসে। আর যখন নিউক্লিয়াসের কাছে চলে আসে তখন তার আকারটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়, তখন তার পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, কমে যায়, আগের থেকে কিছুটা কমে যায়। যা এই কারণে বলবো যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আমাদের আকার কি হয় রে, গেলে আকার ছোট হয়। তাহলে ব্যাখ্যাটা কি দিবা, যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বাড়ে কিন্তু নতুন কোনো শক্তি স্তর তৈরি হয় না, ফলে নিউক্লিয়াস কর্তৃক সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেড়ে যায়। এই আকর্ষণ বেড়ে গেলে শক্তি স্তরে কিছুটা সংকোচন ঘটে, আর সংকোচন ঘটলে আকার কি হয়, হ্রাস পায়। আর এটাকে আমরা একটা গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি। এটা পারমাণবিক আকার, এদিকে আমরা এক্স অক্ষ বরাবর নিচ্ছি কি মৌল, আর এখানে যদি আমরা মৌলগুলোকে রাখি, ধরো এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং কি আর্গন। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং কি আর্গন। ঠিক আছে, তাহলে এর মধ্যে সবথেকে বামে কি আছে, সোডিয়াম। যেহেতু বামে আছে তার আকার হবে সবচেয়ে বড়। যত ডানে যাব তার আকার একটু কি হবে, আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। সিলিকনের আকার আরেকটু কমবে, ফসফরাসের আকার আরেকটু কমবে, সালফারের আকার আরেকটু কমবে, ক্লোরিনের আকার আরেকটু কমবে, আর্গনের আকার হবে কি সব থেকে ছোট। তাহলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকারটা আমাদের কি হচ্ছে, আস্তে আস্তে কমতেছে, অর্থাৎ গ্রাফটা হবে আমার কি নিম্নমুখী। ওকে, এখন আমরা চলে যাব গ্রুপ ভিত্তিক। একই গ্রুপে যদি আমরা উপর থেকে নিচে যাই, তোমরা দেখছো আমাদের 18টা গ্রুপ আছে, এই 18টা গ্রুপের মধ্যে যদি আমরা উপর থেকে যে কোনো একটা গ্রুপের উপর থেকে নিচে যাচ্ছি, কি বলছি, উপর থেকে আমরা নিচের দিকে যাচ্ছি, তার মানে আছে কি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ধরো রুবিডিয়াম, আরও আছে সিজিয়াম, ফ্রান্সিয়াম আছে। আমরা যদি দেখি এদের পারমাণবিক সংখ্যার যে ক্রমটা দেখি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, লিথিয়ামের 3, সোডিয়ামের 11, পটাশিয়ামের 19 এবং রুবিডিয়ামের কত 37। এখন এদেরকে যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করে দেখাই, হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে একটাই শক্তি স্তর, একটা ইলেকট্রন আছে। লিথিয়ামের প্রথম শক্তি স্তরে আছে 2টা এবং দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা, একটা। সোডিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে আছে 2টা, 2 নম্বর শক্তি স্তরে আছে 8টা এবং 3 নম্বর শক্তি স্তরে আছে একটা। পটাশিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে আছে কয়টা, 2টা, 2 নম্বর শক্তি স্তরে আছে 8টা, 3 নম্বর শক্তি স্তরে আছে কয়টা, 8টা এবং 4 নম্বর শক্তি স্তরে আছে কয়টা ইলেকট্রন, একটা। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা একই গ্রুপের উপর থেকে নিচে যাই, তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে, নতুন করে একটা কি শক্তি স্তর তৈরি হচ্ছে। কি বললাম, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে কি হয়, নতুন শক্তি স্তর তৈরি হয়। কি হয়, নতুন
শক্তি স্তর তৈরি হয়। নতুন শক্তি স্তর তৈরি হলে তাহলে কি হবে বলতো, আকারটা আমার কি হবে, অটোমেটিক বাড়ে যাবে। ঠিক আছে, কারণ শক্তি স্তরের সংখ্যা যত বেশি হয় তার পারমাণবিক আকার তত কি হয়, বেশি, কারণ নিউক্লিয়াস থেকে তার দূরত্ব কি হয়, বাড়ে যায়। কথাটা কি বুঝতে পারছি? এই যে নিউক্লিয়াস থেকে তার দূরত্ব কি হয়, বেড়ে যায়। কথাটা ক্লিয়ার? তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার কি হয়, আকার বাড়ে, আকার বড় হয়। অথবা তুমি এখানে লিখতে পারো, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয় রে, আকার বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে আমরা যদি পারমাণবিক আকারের যদি গ্রুপ ভিত্তিক মৌলগুলো সাজাই, হাইড্রোজেন, লিথিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং হচ্ছে কি ফ্রান্সিয়াম। তাহলে সোডিয়ামের শক্তিস্তর একটা, তার আকার হবে সব থেকে ছোট। লিথিয়ামের শক্তিস্তর দুইটা, তার আকার হবে বড়। সোডিয়ামের শক্তিস্তর তিনটা, পটাশিয়ামের শক্তিস্তর চারটা, রুবিডিয়ামের শক্তিস্তর পাঁচটা, সিজিয়ামের শক্তিস্তর ছয়টা এবং ফ্রান্সিয়ামের কটা, 7টা। তখন এদের আকারটা হবে কি, একটা ঊর্ধ্বমুখী গ্রাফ হবে। কথাটা ক্লিয়ার? এই গ্রাফের মাধ্যমে অনেক সময় তোমাকে সৃজনশীল উদ্দীপক দিতে পারে, এই জন্য আমি কি করতেছি, গ্রাফগুলা আগে দিচ্ছি। ঠিক আছে, এই হলো আমাদের আকার কোন দিকে বাড়ে। তাহলে আমরা কি বললাম, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নতুন শক্তিস্তর তৈরি হয়, ফলে আকার কি হয়, বৃদ্ধি পায়। ঠিক আছে, আবার একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শক্তিস্তর তৈরি হয় না, তবে নিউক্লিয়াস কর্তৃক বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কি হয়, বেড়ে যায়। ফলে আকর্ষণ বাড়লে কক্ষপথের কিছুটা কি ঘটে, সংকোচন ঘটে, আর এই সংকোচনের কারণে আকার কি হয়, ছোট হয়। ওকে, তো আমরা এখন আসবো পারমাণবিক আকারে কিছু ব্যতিক্রম কথাবার্তা। আমি এখানে কয়েকটা প্রশ্ন লিখে দিছি, যে সোডিয়াম প্লাসের মধ্যে কার আকার বড়, বা নিয়ন ফ্লোরাইডের মধ্যে কার আকার বড় অথবা ছোট, সোডিয়াম প্লাস এবং নিয়নের মধ্যে কার আকার বড় বা ছোট, আর ক্লোরিন মাইনাসের মধ্যে কার আকার বড় বা ছোট। তো এইগুলো প্রত্যেকটা তোমার খ নাম্বারের কোশ্চেন আসতে পারে, খ নাম্বারের। তো আমরা প্রথমে আসি সোডিয়াম এবং সোডিয়াম প্লাসের মধ্যে। তুমি ইলেকট্রন বিন্যাস করো সোডিয়ামের 1s2 2s2 2p6 3s1। তাহলে এইভাবে দেখাবো না, প্রথম শক্তি স্তরে আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টা এবং তৃতীয় শক্তি স্তরে আছে কয়টা, 1টা। এখন সোডিয়াম প্লাস, প্লাস শব্দটার অর্থ মনে রাখবা যে সে ইলেকট্রন দান করছে, সে কি করছে, একটা ইলেকট্রন দান করছে। তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করে দেখি সোডিয়ামের 1s2 2s2 2p6 3s1 ছিল, বাট ওখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে। তার মানে এখানে কি আছে, প্রথম শক্তি স্তরে আছে 2টা ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা, 8টা ইলেকট্রন, তাই না? দেখো, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে শক্তি স্তর আছে 3টা, কিন্তু সোডিয়াম প্লাসের ক্ষেত্রে শক্তি স্তর আছে কয়টা, 2টা। তাহলে স্বাভাবিক দৃষ্টিক্ষেত্রেই সোডিয়ামের আকার সোডিয়াম প্লাসের থেকে কি হবে, বড় হবে। কথা কি ক্লিয়ার? তো এইটা একটা উত্তর গেল। এখন আমরা আসি 3 নাম্বার প্রশ্নটা, যদি একটু দেখো। এই 3 নাম্বার, একটা হচ্ছে সোডিয়াম প্লাস, আবার একটা হচ্ছে নিয়ন। তাহলে আমি যদি এখানে সোডিয়াম প্লাস দেখাই, এই জায়গায় দেখাও সোডিয়াম প্লাস, তাহলে 10টা ইলেকট্রন আছে, 11টার মধ্যে একটা দান করছে মানে 10টা। তাহলে প্রথম শক্তি স্তরে আছে কয়টা, 2টা এবং দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা, 8টা। এটা সোডিয়াম প্লাস ইলেকট্রন বিন্যাস। আবার নিয়নের কথা যদি বলি, সেক্ষেত্রে নিয়নের পারমাণবিক সংখ্যাই হচ্ছে কত, 10। প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা হবে, 8টা। ঠিক আছে, তো এখানে আমার কার আকার বড় হবে, কার আকার, কারণ তুমি তো বলতে পারো স্যার সমান হবে, কেন, যে এখানে হয়তো 10টা ইলেকট্রন, এখানেও কি আছে 10, কিন্তু মাথায় রাখবা এখানে সোডিয়াম প্লাস এবং নিয়নের আকার সমান হবে না। কেন বলো তো? এখানে একটা জিনিস লক্ষ্য করো তো, আমরা একটা বলছিলাম না, কার্যকর নিউক্লিয়ার বল। এই সোডিয়ামের প্রোটন সংখ্যা কত, 11, আর নিয়নের প্রোটন সংখ্যা কত, 10। আর আমরা জানি কি, প্রোটন সংখ্যা বেশি হওয়া মানে কি, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি তার আকর্ষণটা কি হয়, বাড়ে যায়। সর্বশেষ ইলেকট্রনগুলোর প্রতি আকর্ষণ বেড়ে গেলে তার কক্ষপথের কিছুটা কি ঘটে, সংকোচন ঘটে। কি ঘটে, কিছুটা সংকোচন ঘটে। আর এই যদি 10, তাহলে সেক্ষেত্রে আকর্ষণটা সোডিয়ামের থেকে কি কম। এজন্য মনে রাখবা, সোডিয়ামের প্রোটন সংখ্যা বেশি হওয়ার কারণে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি তার আকর্ষণটা বেশি, ফলে কক্ষপথের সংকোচনটা হয় বেশি। এই জন্য তার আকার হবে কি, নিয়নের থেকে ছোট, অর্থাৎ নিয়নের আকারটা কি হবে,
বড় হবে। কথা ক্লিয়ার? এরকমভাবে তুমি 4 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্নটা কি করবে, একটু নিজে ব্যাখ্যা করে উত্তরগুলো খাতায় নোট করে ফেলবা। ঠিক আছে, এখন আমরা আসি পরবর্তী যে টপিকটা, তার নাম হচ্ছে আয়নীকরণ শক্তি। কি পড়বো? আয়নীকরণ শক্তি। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সৃজনশীল পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, খালি ইম্পর্টেন্ট না, ভেরি ভেরি মোস্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি মোস্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট। তাহলে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা এই আয়নীকরণ শব্দটার মাঝে কিন্তু তার ব্যাখ্যা বলা আছে, আয়নীকরণ, আয়নে পরিণত করব। আমরা জানি আয়ন দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক আয়ন আর একটা হচ্ছে কি ঋণাত্মক আয়ন। যখন কেউ ইলেকট্রন দান করে তখন তাকে ধনাত্মক আয়ন, যখন ইলেকট্রন গ্রহণ করে তখন হয় কি ঋণাত্মক আয়ন। তো এই যে আমরা একটা মৌল থেকে অবশ্যই একটা বিশেষ কন্ডিশনে, কি অবস্থায়, গ্যাসীয় অবস্থায়, এই মৌল থেকে ধরো আমরা একটা ইলেকট্রন বের করে নিব, ইলেকট্রন কি করে নিব, বের করে নিব, এবং সে কোন চার্জে চার্জিত হবে, পজিটিভ। এই ইলেকট্রনটাকে বের করতে এখন আমি ধরো তোমার শরীর থেকে এক খাবলা মাংস ছিঁড়ায় নিব, এখান থেকে আমার ছিঁড়ায় নিতে গেলে কি করতে হবে, শক্তি খরচ করতে হবে, তাই এখানে শক্তির প্রয়োজন হয়। এই কথাটা এখানে সংজ্ঞাতে লিখবে একবার, ভাই কি গ্যাসীয় অবস্থায়, গ্যাসীয় অবস্থায় এই কথাটা মাস্ট উল্লেখ করতেই হবে, কারণ গ্যাসীয় অবস্থা ছাড়া ইলেকট্রন বের করে আনা পসিবল না। কোনো মৌল হতে, কোনো মৌল হতে বা কোনো এক মোল পরিমাণ পদার্থ হতে, এভাবে লিখতে পারো, কোনো গ্যাসীয় অবস্থায় কোনো এক মোল পদার্থ হতে এক মোল ইলেকট্রন অপসারণ করে তাকে এক মোল ধনাত্মক আয়নে, কোন আয়নে, ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন, তাকে বলা হচ্ছে কি, তাকে আয়নীকরণ শক্তি বলে, আয়নীকরণ শক্তি অথবা বিভব বলে। ঠিক আছে, ধরো এটা একটা সোডিয়াম পরমাণু, কি সোডিয়াম, কি পরমাণু, সোডিয়াম পরমাণুর কথা বলছি। এই সোডিয়াম পরমাণু কোন অবস্থায়, অবশ্যই গ্যাসীয় অবস্থায়। এক মোল পরিমাণ পদার্থ থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করব, অপসারণ মানে কি, এখান থেকে একটা ইলেকট্রন বের করে নিচ্ছে, তখন সে কি হয়, এক মোল ধনাত্মক আয়নে পরিণত হয়। এই যে ধনাত্মক আয়নে পরিণত করতে আমার একটা শক্তি প্রয়োজন, অর্থাৎ কার কাছে আমি ইলেকট্রন বের করে আনতেছি, সেক্ষেত্রে যে শক্তির প্রয়োজন তাকেই বলতেছি আয়নীকরণ শক্তি। ঠিক আছে, কারণ আয়নীকরণ শক্তি 1, 2, 3 পর্যন্ত যাইতে পারে, এই জন্য আমরা একটাকে বলি প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি এবং তৃতীয় আয়নীকরণ শক্তি। এখন প্রথম আয়নীকরণ শক্তি বলতে ওইটাই বুঝাচ্ছি, ধরো আমি অ্যালুমিনিয়াম থেকে একটা ইলেকট্রন বের করে তাকে অ্যালুমিনিয়াম প্লাস আয়নে পরিণত করলাম, তখন যেই শক্তিটার প্রয়োজন, অর্থাৎ কোনো একটা গ্যাসীয় অবস্থা থেকে এক মোল পদার্থ থেকে একটা ইলেকট্রন অপসারণ করে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তিটা প্রয়োজন তাকেই বলতেছি আমরা প্রথম আয়নীকরণ শক্তি। এখন আমি যদি এই অ্যালুমিনিয়াম প্লাস থেকে আরেকটা ইলেকট্রন অপসারণ করি তাহলে কি হবে, অ্যালুমিনিয়াম 2+। এই যে একটা আয়নিত অবস্থা থেকে আরেকটা ইলেকট্রন অপসারণ করে তাকে দ্বিধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তিটা প্রয়োজন তাকে বলবো আমরা দ্বিতীয় আয়নীকরণ শক্তি। আবার সেম এই অ্যালুমিনিয়াম 2+ থেকে আমি আরেকটা ইলেকট্রন অপসারণ করলাম, তখন সে কী হবে, অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হবে, তখন যে শক্তিটা প্রয়োজন হবে তাকে বলবো আমরা তৃতীয় আয়নীকরণ শক্তি। তাকে আমরা কি বলবো, তৃতীয় আয়নীকরণ শক্তি। প্রথম আয়নীকরণ শক্তিকে E1, দ্বিতীয় আয়নীকরণ শক্তিকে E2 এবং তৃতীয় আয়নীকরণ শক্তিকে E3 দ্বারা প্রকাশ করে। এবং মনে রাখবা E3 ইজ গ্রেটার দেন E2 এবং ইজ গ্রেটার দেন E1, অর্থাৎ আমাদের পরের শক্তিগুলো বের করতে আমাকে হচ্ছে পরের ইলেকট্রনগুলোকে বের করতে বেশি শক্তির প্রয়োজন হবে, যেন ওই শক্তির মানটা কী হবে, বেশি হবে। ঠিক আছে, এখন আমাদের এটাই সম্পর্ক,
যে কোন দিকে কীরকম হবে। তো এটা যদি একটু দেখাই, একটা কমন কথা বলি, ধরো এই একটা মৌল, এখান থেকে তার নিউক্লিয়াসের দূরত্ব, এখানে আছে ইলেকট্রন, আবার সেম একটা মৌল আছে, একটার আকার ছোট আর একটার আকার কি রে বড়, ঠিক আছে কি না? তাহলে আমরা যদি দেখি যে এই যে যাদের আকার ছোট তার নিউক্লিয়াসে ইলেকট্রনের দূরত্ব কি কম, মানে তার আকর্ষণ একে অপরকে আকর্ষণ করে আছে কি বেশি। আর আয়নীকরণ শক্তি বলতে কি আমাকে এই বন্ধনটাকে ভেঙে এই ইলেকট্রনটাকে এখান থেকে কি করে আনতে হবে, বের করে আনতে হবে। অপরদিকে সেম এখান থেকে এই ইলেকট্রনের দূরত্বটা কি বেশি, ইলেকট্রনের দূরত্ব যখন বেশি হয় তাহলে তাদের মধ্যকার বন্ধন শক্তিটা কি হবে, কম হবে। তাহলে এই জিনিসটাকে বন্ধনটাকে ভাঙতে আমার কি লাগবে, কম শক্তির প্রয়োজন হবে। তারা এটা আমি সাপোজ উদাহরণ দিলাম, তুমি একটা রিলেশনশিপে আসো, লং ডিস্টেন্স, অনেক দূরে, তোমার একটা ফ্রেন্ড তোমাকে বললো যে ওরে তো আমি আরেকজনের সাথে ঘুরতে দেখছি, তোমার মাথায় কিন্তু একটা কি কাজ করবে, তাদের মানে তোমার ভিতরে ডিস্টেন্স বেশি, এই জন্য তোমাদের হচ্ছে কি বিশ্বাসটা কম, সহজে এই বন্ধনটাকে ভাঙে ফেলা যায়। আবার তুমি একই জায়গায় আসো, তখন যদি তোমাকে বলা যে কি আমি এরকম দেখছি এক জায়গায়, তুমি তখন বিশ্বাস করবে, কারণ তুমি বলবা যে এটা তো আমিই ছিলাম, ঠিক আছে কি না? তো লং ডিস্টেন্স রিলেশনশিপের বন্ধন শক্তিশালী, সরি উল্টাটা বলতেছি, লং ডিস্টেন্স রিলেশনশিপের বন্ধনটা আছে দুর্বল, আর শর্ট ডিস্টেন্স রিলেশনশিপের বন্ধনটা আছে কি শক্তিশালী। এই জন্য এই বন্ধনকে ভাঙতে আমার বেশি শক্তির প্রয়োজন হবে, এবং লং ডিস্টেন্স রিলেশনশিপ ভাঙতে আমার কি কম শক্তির প্রয়োজন হবে। এই জন্য মাথায় রাখবা একটা কথা, যে যার আকার বড় তার আয়নীকরণ শক্তি কি হবে, আয়নীকরণ শক্তি কম। আবার যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি কি হবে, বেশি হবে, তাই না? কথা বুঝছো কি না বলো? এটাই হচ্ছে আমাদের, যার আকার বড় তাহলে তার নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব অনেক বেশি, দূরত্ব বেশি হওয়ার কারণে আকর্ষণ কম হওয়ার কারণে এই বন্ধনকে ভাঙতে আমার তাপ শক্তি লাগবে কম, ফলে আয়নীকরণ শক্তিও কম। আবার যাদের আকার ছোট, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কম, ফলে একে অপরকে আকর্ষণ করে বেশি শক্তিতে, যেই কারণে হচ্ছে কি হবে, তার বন্ধনটাকে ভাঙতে আমার বেশি শক্তির প্রয়োজন হবে, বলে তার আয়নীকরণ শক্তি কি হবে, বেশি। তাহলে বলো তো আমরা যদি এটা গ্রুপ ভিত্তিক যাই, তাহলে একই গ্রুপের কি করাচ্ছে আমরা নিচের দিকে, গ্রুপ ভিত্তিকে কি বলবো, একই গ্রুপের নিচের দিকে, একই গ্রুপের নিচের দিকে আমরা যাচ্ছি। যেমন ধরো হাইড্রোজেন, লিথিয়াম, তারপরে হচ্ছে কি সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং কি ফ্রান্সিয়াম। তাহলে যতই নিচের দিকে যাচ্ছি কি হয় বলতো, আকার বাড়ে, তাহলে আমার কি হবে, আয়নীকরণ শক্তি কি হবে, কমে। আয়নীকরণ শক্তি কি হবে, আয়নীকরণ শক্তি কমে, ঠিক আছে? সেই হিসাবে যদি আমি একই গ্রুপের একই পর্যায়ের বাম থেকে ডানে যাই, কি হয়, একই পর্যায়ের বাম থেকে আমরা কি যাব, ডানে যাব। একই পর্যায়ের বাম থেকে ডানে, বাম থেকে ডানে গেলে, দাদা একই পর্যায়ে বাম থেকে ডানে, যেমন ধরো আমরা 2 নম্বর পর্যায়টা যদি বলি, লিথিয়াম, বিরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং হচ্ছে কি নিয়ন। তাহলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কি হয়, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, আকার ছোট হয়, আকার ছোট হয়। আকার যদি ছোট হয় তাহলে তথাপি কি হবে, আয়নীকরণ শক্তি কি হবে, আয়নীকরণ শক্তি বেশি হয়, তাই না? এটা হচ্ছে তোমাদের বইয়ের কথা অনুযায়ী, বাট এই জিনিসটা সত্যি না, ঠিক আছে? এই দিক বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, ঠিক আছে, কিন্তু আয়নীকরণ শক্তি সবসময় যে ছোট হবে এমনটা না, এখানে কিছু ব্যতিক্রম পাওয়া যায়, যেটা আমরা এখানে সুন্দর করে একটু আলোচনা করব। তাহলে নর্মাল যদি আমরা বইয়ের কথায় যাই, যে যার আকার বড় তার আয়নীকরণ শক্তি কম,
যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি কি হবে বেশি। আর একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, আকার ছোট হয়, ফলে আমার কি আয়নীকরণ শক্তি কি হবে বেশি হবে। ঠিক আছে, এইটা হওয়ার কথা ছিল বই অনুযায়ী, কিন্তু আমরা নর্মালি যদি দেখি এই ঘটনাটা ঘটে না। তো আমরা যদি দেখি বইয়ের কথাটা যদি বলি, তাহলে গ্রাফটা হওয়ার কথা ছিল কীরকম, এরকম করে বাম থেকে ডানে গেলে আমাদের আকারটা একদম ডিরেক্ট বাড়ার কথা, আকার ছোট হয়, আয়নীকরণ শক্তিটা বাড়ার কথা ছিল, কিন্তু আমরা গ্রাফটা এরকম কিছু উঁচা নিচা পাবো। কেন পাবো সেটা যদি আমরা বলি, তাহলে তৃতীয় পর্যায়ের মৌলগুলো আমরা ব্যাখ্যা দিই, তাহলে তুমি আরো ভালো করে বুঝতে পারবা। কথা হচ্ছে যে আমরা সবাই থার্ড চ্যাপ্টারে পড়ছি কোনো উপশক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ বা অর্ধপূর্ণ হলে কি হলে, অর্ধপূর্ণ হলে তা কি হয়, তা অধিক স্থিতিশীল হয়। কি হয়, অধিক স্থিতিশীল হয়। স্থিতিশীল অর্থাৎ সে কাউকে ইলেকট্রন দিতেও চাইবে না, সে কারো কাছ থেকে ইলেকট্রন নিতেও চাইবে না। তাহলে আমরা যদি দেখি এস এর সর্বোচ্চ থাকে 2টা, পি এর সর্বোচ্চ থাকে 6টা, ডি এর সর্বোচ্চ থাকে 10টা, আর এফ এ থাকে কয়টা, 14টা। এই অবস্থাটাকে বলি আমরা কি পূর্ণ অবস্থা। কি পূর্ণ অবস্থা। আবার এস এ 1, পি এ 3, ডি এ 10, ডি এ 5 আর এফ এ কত 7। এই অবস্থাটাকে বলি আমরা অর্ধপূর্ণ অবস্থা। অর্ধপূর্ণ অবস্থা। এই পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় কোনো একটা মৌল কি হয়, স্থিতিশীল হয়। ইলেকট্রন বিন্যাস করে যদি আমরা এই ইলেকট্রন বিন্যাস পাই পূর্ণ অবস্থা অথবা অর্ধপূর্ণ অবস্থা, সে কি হয়, স্থিতিশীল হয়। তো সেই অনুযায়ী যদি আমরা দেখি আমাদের গ্রাফটা হওয়ার কথা ছিল একদম খাড়া উপরের দিকে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, এইভাবে। কিন্তু এটা গ্রাফটা এইভাবে নাকি এইভাবে যাচ্ছে কেন? এখানে যে আমরা দেখি ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে, কার মধ্যে, ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2, এবং অ্যালুমিনিয়ামে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p1। তাহলে দেখো তো এই যে ম্যাগনেসিয়ামের 3s উপশক্তি স্তরটা কি আছে, পূর্ণ অবস্থায় আছে না? কোন অবস্থায় আছে? পূর্ণ অবস্থায় আছে। আর 3p অ্যালুমিনিয়ামের এটা কোনো পূর্ণ অবস্থাও নাই, অর্ধপূর্ণ অবস্থা নাই। এই জন্য ম্যাগনেসিয়ামের আকার অ্যালুমিনিয়াম থেকে ছোট বড় হওয়া সত্ত্বেও, কারণ আমরা জানি বাম থেকে ডানে গেলে ছোট হয়, তার মানে সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের আকার ছোট, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের আকার কি হয়, ছোট। তাহলে ছোট হইলে আমার এটা গ্রাফটা উপরের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা না গিয়ে নিচের দিকে গেছে। কেন? কারণ এই যে ম্যাগনেসিয়াম একটু স্থিতিশীল, আর স্থিতিশীল হওয়ার জন্য ম্যাগনেসিয়াম ইলেকট্রন এই যে পূর্ণ থাকার কারণে স্থিতিশীল হয়েছে, এই জন্য সেখান থেকে ইলেকট্রন বের করতে আমার কী লাগবে, বেশি শক্তির প্রয়োজন হয়। এই জন্য অ্যালুমিনিয়ামের থেকে তার আকার কী হয়েছে, এই আকার বড় হওয়া সত্ত্বেও তার আয়নীকরণ শক্তি কী হয়েছে, বেশি। তোমাকে এখানে ডিরেক্ট প্রশ্ন আসতে পারে যে ম্যাগনেসিয়ামের আকার অ্যালুমিনিয়াম থেকে বড় হওয়া সত্ত্বেও ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হয় কেন? তখন তুমি ইলেকট্রন বিন্যাস দেখা দিবা যে ম্যাগনেসিয়াম ইলেকট্রন 2s2, যেটা একটা কি পূর্ণ অবস্থা। এই যে পূর্ণ অবস্থায় সে অধিক স্থিতিশীল, সেখান থেকে ইলেকট্রন বের করতে আমার কী লাগবে, অ্যালুমিনিয়ামের থেকে বেশি শক্তির প্রয়োজন হবে। তাই এর আকার বড় হওয়া সত্ত্বেও তার আয়নীকরণ শক্তি কি বেশি। এরপরে যদি আমরা দেখি সিলিকন একটু বাড়ছে, তারপরে ফসফরাস বাড়ছে। ফসফরাস সালফারের বাড়ার কথা ছিল, কিন্তু এখানেও কমতেছে। কেন? তুমি যদি ফসফরাস এবং সালফারের ইলেকট্রন বিন্যাস করে দেখো, কি দেখো, ফসফরাস এবং সালফার, এই যে এই সাইডে দেখি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করলে 15 না, 1s2 2s2 2p6 3s2 3p3। আবার সালফারের কত, 16, 1s2 2s2 2p6 3s2 3p4। যদি আমরা দেখি এই যে সালফারের সর্বশেষ শক্তি স্তরে, এই পি উপশক্তি স্তরে 4টা। একটু দেখো, টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু সমস্যা হয়েছে, কারেন্ট চলে গেছিলো তো হুট করে, তো সব লেখা চলে গেছে। আমি আবার একটু প্রথম থেকে বলি যে নর্মালি যদি আমরা বলি যে আমরা যদি একই গ্রুপের একই পর্যায়ে বাম থেকে ডানে যাই, বাম থেকে ডানে গেলে তাদের আকার ছোট হয়, আকার ছোট হইলে আমাদের কি হয়, আয়নীকরণ শক্তি এইভাবে বাড়ার কথা ছিল, কিন্তু আমরা এরকম হইতে দেখি না। কেন দেখি না? কারণ এই যে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে দেখছিলাম ম্যাগনেসিয়ামের 1s2
2s2 2p6 3s2 এবং অ্যালুমিনিয়ামের দেখাইছিলাম একটু আগে 1s2 2s2 2p6 3s2 3p1। এই যে দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2s অরবিটালটা সেটা কি আছে, ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। আর আমরা একটু আগেই বললাম যে কোনো একটা অরবিটাল যদি পূর্ণ থাকে বা শক্তিস্তর বা উপশক্তিস্তর পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে সেটা কি হয়, স্থিতিশীল হয়। যেমন ধরো এস এর উপর 2, পি এর উপরে 6, ডি এর উপরে 10, আর হচ্ছে এফ এর উপরে কত কত 14। এটাকে বলি আমরা পূর্ণ অবস্থা, কি বলি পূর্ণ। আর এস এ 1, পি এ 3, ডি এ 5, আর এফ এ হচ্ছে কত 7, এটাকে বলি আমরা কি অর্ধপূর্ণ। কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি পূর্ণ বা অর্ধপূর্ণ দেখি তাহলে সেক্ষেত্রে কি হয়, ওইটা স্থিতিশীল হয়। তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি যে তার 3sটা কি আছে পূর্ণ, পূর্ণ থাকার কারণে অধিক স্থিতিশীল। সেখান থেকে ইলেকট্রন বের করতে হলে আমার কি লাগবে, বেশি শক্তি প্রয়োগ করতে হয়। এই জন্য ম্যাগনেসিয়ামের থেকে আমাদের অ্যালুমিনিয়ামের বাড়ার কথা হলেও সেটা না বাড়ে কি হয়েছে, কমছে। আসলে এটা গ্রাফটা এই জায়গায় হবে, এটা একটু ইয়া হয়েছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে সিলিকন, হ্যাঁ, তারপরে ফসফরাস এবং সালফারের মধ্যে যদি আমরা দেখি, ফসফরাস এবং সালফারের মধ্যে যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, ফসফরাসে ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p3, এবং সালফারের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p4। তা দেখো তো ফসফরাসের ক্ষেত্রে তার এই যে 3p অরবিটালটা কি আছে, অর্ধপূর্ণ। আর অর্ধপূর্ণ থাকার কারণে কি হয়, সে স্থিতিশীল এবং সেখান থেকে ইলেকট্রন বের করতে আমার কি অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। এই জন্য ফসফরাসের আয়নীকরণ শক্তি সালফারের থেকে বেশি, যদিও ফসফরাসের আকার সালফারের থেকে কি বড়, কারণ আমরা জানি বাম থেকে ডানে গেলে আকার কি হয়, হ্রাস পায়। তাহলে পি এর থেকে ফসফরাসের থেকে সালফারের আকার ছোট হইলে আয়নীকরণ শক্তি বাড়ার কথা হইলেও এই যে অর্ধপূর্ণ হওয়ার কারণে ফসফরাস স্থিতিশীল, সেখান থেকে ইলেকট্রন বের করতে আমার কি লাগবে, বেশি শক্তির প্রয়োজন হবে। ঠিক এরকমটাই আমরা দেখতে পাবো কোথায়, 2 নম্বর পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে। আমি 2 নম্বর পর্যায়ের মৌলগুলো দেখি। প্রথমে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে হচ্ছে ফ্লোরিন এবং হচ্ছে কি আমাদের এই ধরো এটা হচ্ছে আমাদের নিয়ন। ঠিক আছে, তো লিথিয়ামের আকার সব থেকে বড়, তার মানে তার আয়নীকরণ শক্তি সব থেকে কম। বেরিলিয়ামের আকার ছোট হয়েছে, তার আয়নীকরণ শক্তি বাড়বে। এই যে বেরিলিয়াম এটা 1s2 2s2, আর বোরনের ক্ষেত্রে 5 1s2 2s2 2p1, তাই না? তার মানে তার এটা হচ্ছে কি স্থিতিশীল। এই স্থিতিশীল হওয়ার কারণে সেখান থেকে ইলেকট্রন বের করতে আমার কি লাগবে, বেশি শক্তির প্রয়োজন হবে। এই জন্য বেরিলিয়ামের আকার বড় হওয়া সত্ত্বেও বোরনের থেকে তার আয়নীকরণ শক্তি কি হবে, বেশি হবে। কি হবে, বেশি। কার্বনের আকার ছোট, একটু বাড়বে। নাইট্রোজেনের আকার ছোট, আরও বাড়বে। অক্সিজেনের আকার ছোট, বাড়ার কথা ছিল কিন্তু বাড়বে না, কমবে। কেন কমবে, এখানেও দিদি আমরা দেখি নাইট্রোজেনের হচ্ছে কত 7 1s2 2s2 2p3, আর অক্সিজেনের ক্ষেত্রে 8 1s2, দেখো নাইট্রোজেন এইদিকে দেখেন, নাইট্রোজেনের কত 7 1s2 2s2 2p3, তার মানে কি সেটা হচ্ছে অর্ধপূর্ণ। আর অক্সিজেনের ক্ষেত্রে কি হবে 1s2 2s2 2p4, এটা অর্ধপূর্ণ না। এই জন্য আমাদের অক্সিজেনের থেকে নাইট্রোজেনের কি হবে, আয়নীকরণ শক্তিটা কি বেশি। ফ্লোরিন একটু বাড়বে, এবং নিয়ন যেহেতু অষ্টকপূর্ণ একদম ফুলফিল নিষ্ক্রিয়, এই জন্য তার আয়নীকরণ শক্তি কি হবে, অত্যাধিক বেশি। গ্রাফটাকে যদি আমরা যোগ করি তাহলে এরকম একটা আমরা কি পাবো, গ্রাফ পাবো। ঠিক আছে, এইটাই হচ্ছে আয়নীকরণ শক্তির কিছুটা ব্যতিক্রম। তখন তোমাকে প্রশ্ন আসতে পারে যে হচ্ছে কি নাইট্রোজেনের আকার অক্সিজেন অপেক্ষা বড় হওয়া সত্ত্বেও তার আয়নীকরণ শক্তি বেশি কেন? ঠিক আছে, এখানে আমি এটা তোমরা হয়তো বলতে পারো যে এটা কেন বলতেছি। চট্টগ্রাম বোর্ড 2024-এ কিন্তু একটা প্রশ্ন আসছে। ঠিক আছে, এই যে দেখো মৌলের পারমাণবিক সংখ্যা 5 6 7 8 9, এদিকে দিছে কি আয়নীকরণ শক্তি। দেখো তো 5 নাম্বার মানে কি বোরন, 6 মানে কি 6 নাম্বার, 5 নাম্বার হচ্ছে বোরন, 6 নাম্বার হচ্ছে কি কার্বন, 7 নাম্বার নাইট্রোজেন, আর 8 নাম্বার হচ্ছে অক্সিজেন, এবং 9 নাম্বার হচ্ছে কি ফ্লোরিন। দেখো তো প্রশ্নটা বলছে না উদ্দীপকের মৌলের আয়নীকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ বিশ্লেষণ করো। তখন কিন্তু তোমাকে এই কথাগুলো বলতে হবে যে কোনো একটা মৌলের
ইলেকট্রন বিন্যাস করলে যদি সে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস থাকা যায় কোন একটা উপশক্তি স্তর পূর্ণ বা অর্ধপূর্ণ, তাহলে দেখো তাহলে ডাব্লু মানে হচ্ছে কি পারমাণবিক সংখ্যা 8, মানে ওই মৌলটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা 7, তার মানে ওই মৌলটা হচ্ছে আমাদের কি নাইট্রোজেন, এবং হচ্ছে আমাদের কি এক্স দেওয়া আছে, এটার পারমাণবিক সংখ্যা 8, তার মানে সেই মৌলটা হচ্ছে কি অক্সিজেন, তাই না? তো এই যে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করছি 1s2 2s2 2p3 অর্ধপূর্ণ হওয়ার কারণে সে স্থিতিশীল, সেখান থেকে ইলেকট্রন বের করতে আমাকে বেশি শক্তির প্রয়োজন হয়, এই জন্য এটা ঊর্ধ্বমুখী না হয়ে আমাদের একটু কি হয়েছে নিম্নমুখী হয়েছে, কারণ নাইট্রোজেনের থেকে অক্সিজেনের কি আয়নীকরণ শক্তি আমাদের কি হবে কম হবে। ক্লিয়ার? তো এই জন্য এগুলা পরে রাখতে হবে। এরপরে আরও কিছু প্রশ্ন আছে, সেখানে হচ্ছে কি সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি অপেক্ষা বেশি কেন? নাইট্রোজেনের আকার অক্সিজেন অপেক্ষা বড় হলেও অক্সিজেনের আয়নীকরণ শক্তি নাইট্রোজেন অপেক্ষা কম, এগুলো আমি একটু আগেই ব্যাখ্যা দিছি। আর দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম ব্যাখ্যা করো। এগুলো তোমাদের কি বাড়িতে তোমরা অবশ্যই বসে বসে এগুলার নোট করে ফেলবা, আশা করি এগুলো নোট করলেই তোমরা সব বুঝে ফেলতে। তাছাড়া তো এরকম প্রশ্ন আসবেই যে ধরো সোডিয়াম প্লাসের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি, আয়নীকরণ শক্তি বেশি, এগুলোর ব্যাখ্যা সবসময় তুমি আকার দিয়ে দিবা, কারণ আমরা জানি যার আকার বড় হয় তার আয়নীকরণ শক্তি কম, আবার যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি কি বেশি। তাহলে তুমি আগে দেখাবা এটার মধ্যে কার আকার বড়, তুমি বলবা সোডিয়ামের থেকে সোডিয়াম প্লাসের আকার ছোট, তাহলে এর আয়নীকরণ শক্তি কি হবে বেশি হবে। কথাটা বুঝতে পারছি? আবার যদি তোমাকে বলা হয় এই যে একটা প্রশ্ন বলছে সোডিয়ামের প্লাস আয়ন গঠিত হলেও সোডিয়াম 2+ আয়ন গঠিত হয় না কেন? আয়ন গঠিত হয় না কেন? এটা যদি আমরা দেখতে চাই তাহলে এটাকে প্রথম আয়নীকরণ শক্তি আর এটা কি দ্বিতীয় আয়নীকরণ শক্তি, অথবা এইভাবে লিখতে আসতে পারে সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ পসিবল হয় না কেন বা সম্ভব নয় কেন? তখন তুমি বলবা যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ সেইখান থেকে একটা ইলেকট্রন বের করে দিল। তো এখানে সোডিয়াম একটা ইলেকট্রন বের করে দিয়ে সোডিয়াম প্লাস হইল, এই ইলেকট্রন বের করে দেওয়ার পরে সে কিন্তু তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো না। প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, যোগ করলে কয়টা হয় 10, তাহলে নিয়নের কিন্তু ইলেকট্রন বিন্যাস হচ্ছে 10, এটা হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস। আর নিয়ন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস সেখান থেকে ইলেকট্রন বের করতে আমার অনেক বেশি শক্তির প্রয়োজন, যেটা বাস্তব ক্ষেত্রে পাওয়া পসিবল না। এই জন্য সোডিয়াম প্লাস গঠিত হইলেও সোডিয়াম 2+ কি হয় না গঠিত হয় না। তো তোমাদের বইয়ে বেশি ডিটেলস নাই, আমি অনেক এক্সট্রা জিনিস পড়াই ফেলছি, তোমরা যদি একটু বুঝতে অসুবিধা হয় তোমরা একটু 2বার ক্লাসটা দেখে ভালো করে একটু বুঝে নিও, এবং এই যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো কী করে রাখবা নোট করে রাখবা। এবং তোমাদের বইয়ে তোমাদের কাছে সবার কাছে গাইড আছে বা টেস্ট পেপার আছে, তোমরা কষ্ট করে সেখান থেকে কি করবা এই আয়নীকরণ শক্তি এবং আমাদের পারমাণবিক আকারের উপর কি কি প্রশ্ন আসছে গ অথবা ঘ নাম্বারে, সেগুলো একটু দেখবা এবং সলভ করার ট্রাই করবা। তো আমরা নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা নিয়ে পড়াবো। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের ফ্রেন্ডদের কাছে অবশ্যই ক্লাসটা শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।